জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে। একদিন পরে ঘুম ভাঙিছে সবার। আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে। কামটা তো খুব ভালো হচ্ছে, তাই না? ভালো করিছে, তাই না? খুবই ভালো কাজ করছে। আসিফ নজরুল তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে। আদৌ জুলাইয়ের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা? এক কথায় দেওয়া সম্ভব না, এবং দেওয়া যে সম্ভব না এটার কারণ আসিফ নজরুল, তার সাথে আছে ওয়াকার, তার সাথে আছে প্রফেসর ইউনূস নিজে, তার সাথে আছে ডাক্তার জাহেদ, তার সাথে আছে বিএনপি, তার সাথে আছে তারেক রহমান। এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে। আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি, নতুন সংবিধান বানাইছি, ডাক্তার জাহেদ তো জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য। বিপ্লব না, ছোটখাটো মানুষ পুতু করে কথা কয়, আর আমরা হইতেছি উগ্র। কিন্তু এদের ডাক্তার জাহেদের হইতেছে সিকনা বুদ্ধি, সামে এমন মাইর দেবে টেরি পাইবেন না, একদম খাইয়া ফেলবে আর কি। জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা ছিল। অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে, কিন্তু নতুন আইন, নতুন বৈধতা, নতুন সার্বভৌমত্ব তৈরি করেন। পুরনো সংবিধান, পুরনো আদালত, পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে। তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয়, আইনের নির্মাতা না। আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্য, কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা, এই আসিফ নজরুলেরা, এই প্রফেসর ইউনূসেরা। ডাক্তার জাহেদারা 24-এর বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা হয়েছিল, যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায়। নির্বাচনকে সামনে রেখে জামাতের সুর ধরতে বিএনপির ব্যর্থ চেষ্টা। কোনো উপায় না পেয়ে বিএনপি এখন কি করছে, কি চেষ্টা করছে একটু দেখাবো দর্শক। এনসিপির আর নিজের মতন করে দাঁড়ানো সেই লড়াইয়ের সেই জায়গাটা কিন্তু লস করে। তো তরুণদের কাছেও প্রত্যাশা হলো মানুষের এই যে তারা যাতে সঠিক সত্য কথাটা বলে, কিন্তু এখন তারা কিন্তু বন্দী হয়ে গেল। কার কাছে বন্দী হয়ে গেল? এমন একটা শক্তি, যে শক্তির হলো বাংলাদেশের স্বাধীনতা মুক্তি যুদ্ধ নিয়ে যাদের ভিতর। তো এই প্রথমবারের মতন প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে খুব শক্ত একটা বয়ান দিয়েছেন আমার খুবই পছন্দের একজন মানুষ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশিদ সাহেব, যিনি আওয়ামী লীগের সময় এমপি ছিলেন এবং কি সংসদে মোটামুটি অনেক কথা বলতেন। কোরআন সুন্নাহকেও কিছুটা রেফারেন্স করে তিনি বেশিরভাগ সময় কথা বলেন, রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয়। এই 32 আমরা কোনো বিল্ডিং ভাঙি নাই, আমরা মুজিববাদের মন্দির ভেঙেছি, আমরা ফ্যাসিবাদের উপাসনায় আঘাত করেছি। জুলাই অভ্যুত্থানে হাদির প্রকৃত ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আম জনতা দলের তারেক রহমান যথার্থই উল্লেখ করেছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের মূল সময়ে হাদির কোনো দৃশ্যমান অংশগ্রহণ ছিল না। যখন দেশের তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল তখন হাদি অদৃশ্য ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। আপনারা মনে মনে বলছেন যে আমি শিশু কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। আমি শিশু আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপিকে যদি চাই, বিএনপি থেকে 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। আমরা এখানের মানুষ সবাই, এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দেবেন, সবাই ভোটের জন্য যাবেন। কিন্তু অনেকজন বলে বিএনপিকে ভোট দেবেন না, যাবো না। না, এটা মনে করবেন না। বিএনপিকে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে যেতে পারবেন আপনারা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। জাতীয় নির্বাচনের সময় কি হবে এরকম অভিযোগ দেখবেন চারিদিক থেকে আসবে, চারিদিক থেকে শত শত না হাজার হাজার। কারণ আপনারা দেখছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই যে এক বোনকে সেভ করতে যায় পুলিশ কি বিপদে পড়ছিল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সারাদিনে এত ইস্যু হয় যে সবকিছু নিয়ে কথা কওয়া সম্ভব হয় না, কিন্তু এটা নিয়ে কথা কইতেই হবে। আজকের যে বিষয়টা আর কি, সেটা হইতেছে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে। একদিন পরে ঘুম ভাঙিছে সবার। আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে। কামটা তো খুব ভালো হচ্ছে, তাই না? ভালো করিচ্ছে, তাই না? খুবই ভালো কাজ করছে। আসিফ নজরুল তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে। হ্যাঁ, আসিফ নজরুল বাংলাদেশের মানুষদের ধূর পাইছে, ধূর পটাইতেছে, তাই আঙ্গারে হাতে লেমন চেস ধরাই দিছে। আসিফ নজরুল আর প্রফেসর ইউনূসের সরকার আঙ্গারে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি। আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি। অধ্যাদেশ হইল সংসদ ছাড়া, জানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন। তার মানে এটা আইন কিন্তু সংসদে পাস হয়নি, এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য, যেহেতু সংসদ নাই।
আর একটু ভেঙে বলি, ধরেন সাধারণ আইন কিভাবে হয়? স্বাভাবিক নিয়মে একটা প্রস্তাব আসে, সংসদে আলোচনা হয়, ভোট হয়, পাস হয়, রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয়, আইন হয়ে গেল। এইটারে বলা হয় সংসদীয় আইন। কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন? যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে, এখন অধিবেশন চলতেছে না, কিন্তু সরকারের দরকার আছে, এখনই আইন দরকার আছে, অপেক্ষা করা যাবে না, তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে। তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্যগুলো কি? এক নম্বরে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না। সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয়, তারপর অনুমোদন নিতে হয়, অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল। মানে সংসদ কার্যকর না থাকলে, সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয়, সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা জারি আছে। এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আসিফ নজরুলের, তাহলে কি হবে? আসিফ নজরুলের কাছে উত্তর আছে? নাই। অধ্যাদেশ সংসদে পাশ হয়, আইন হইলেও সংসদ চাইলে তো পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে। এমনকি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে। তার মানে এটার মূল্য শূন্য, জিরো। তাইলে আসিফ নজরুল কেন এই করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো। আসার আগে বুঝে নেই যে আদৌ জুলাইয়ের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা। এক কথায় দেওয়া সম্ভব না, এবং দেওয়া যে সম্ভব না এটার কারণ আসিফ নজরুল, তার সাথে আছে ওয়াকার, তার সাথে আছে প্রফেসর ইউনূস নিজে, তার সাথে আছে ডাক্তার জাহেদ, তার সাথে আছে বিএনপি, তার সাথে আছে তারেক রহমান। এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে। কেন? কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না। দায় মুক্তি কোনো আইনি ব্যতিক্রম না, এটা একটা সার্বভৌম ঘোষণা। যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার, ক্ষমতা এটা কোনোটাই রাখে না। ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা, এইটা একটা কথা বলছিলেন। একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা, আর একদিকে হচ্ছে আইন রক্ষাকারী সহিংসতা। আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা, দুইটা এক না। উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স, যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে, এবং ল মেকিং ভায়োলেন্স, যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয়। যে সহিংসতার নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ। 1971-এর স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই। 1971-এর স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং ভায়োলেন্স, সেজন্য এটা অপরাধ না। পুরানো বন্দোবস্ত রেখে সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হইতে পারে না, কারণ তা আইন ভাঙে, কিন্তু নতুন আইন সৃষ্টি করে না। স্মিথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে। ওনার একটা বিখ্যাত সূত্র ছিল, উনি বলছেন ইংরেজিতে কইছেন, বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে। বিপ্লব মানে নিয়ম স্থগিত করা, পুরনো বৈধতা বাতিল করা, নতুন বৈধতা ঘোষণা করা। যে বিপ্লব পুরনো সংবিধান, পুরনো আদালত, পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে, সে আদতে সার্বভৌম না। সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না, বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে। হান্না আরেন্ট বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না, উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট, এটা তৈরি করতে পারে না, সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না, এটা অপরাধ। তিনজনের কথা বললাম। বেনিয়ামিন বলছেন নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ। স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে। আর হান্না আরেন্ট বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না, শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি তৈরি করে। পুরানো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগত ভাবে না, তাত্ত্বিক ভাবেও অবৈধ। আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি, নতুন সংবিধান বানাইছি, বানাই নাই। ডাক্তার জাহেদ তো জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য। বিপ্লব না, ছোটখাটো মানুষ পুতু পুতু করে কথা কয়, আর আমরা হইতেছে উগ্র। কিন্তু এদের ডাক্তার জাহেদ হইতেছে চিকনা বুদ্ধি, সামে এমন মাইর দেবে টেরি পাইবেন না, একদম খাইয়া ফেলবে আর কি। জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা ছিল। অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে, কিন্তু নতুন আইন, নতুন বৈধতা, নতুন সার্বভৌমত্ব তৈরি করে না। পুরনো সংবিধান, পুরনো আদালত, পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে। তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয়, আইনের নির্মাতা না। আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্য, কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা, এই আসিফ নজরুলেরা, এই প্রফেসর ইউনূসেরা। সেই কারণে এইটা ল ব্রেকিং ভায়োলেন্স হয়ে গেছে, ল মেকিং ভায়োলেন্স হয়নি। অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে। সেই কারণে ডাক্তার জাহেদরা 24-এর বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা হয়েছিল, যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায়। তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়ামী লীগ চাইছে। আওয়ামী লীগ আর হাসিনা যে পুলিশ হত্যার সহিংসতার কথা বলে, জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতে চায়, তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিচ্ছে এই জাহেদ, এই সামে সিকনে, এই সিকনা বুদ্ধির লোকটা। আপনাদের জিজ্ঞেস করা উচিত, তাকে ধরা উচিত, এই কাম কেন করছিলেন। মাহাদিরে যে পুলিশ ধরে সে বৈধতা দিচ্ছে জাহেদ। দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে, সেটা 1971-এর পরে। কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম, ওইখানে লড়াইয়ের বিজয় ছিল আমাদের বৈধতা। এইখানে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি, নতুন শুরু করতে পারি নাই। সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না, যতই বলুক আসিফ নজরুল।
তাইলে আসেন, আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত? কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে। সে জানে সে কি আকাম করেছে। কি আকাম করছে জানেন? দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে, যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব, হাসিনা পলাইছে, সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরো বিপ্লবটাকে লাইনচ্যুত করছে। বিপ্লব ওই রাতেই শেষ। তারপরে ধৈরা ধৈরা বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়াগুলাকে উপদেষ্টা বানাইছে, সংবিধান সমুন্নত রাখছে, ওয়াকারকে রাখছে, চুপ্পু করে রাখছে। আমরা সেকেন্ড রিপাবলিক করব বলছিলাম, নতুন রাষ্ট্র করব না, ওই বেশি বোঝে, ওই একাই বিপ্লবের স্টেক হোল্ডার। আমি ওরা জিজ্ঞাসিলাম যে আপনি যে নাচতে নাচতে ওয়াকার গাড়ি ছেড়ে ক্যান্টনমেন্টে গেলেন, কোন ক্যাপাসিটিতে গেছিলেন? কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি। আমি কইলাম ভেরি গুড। তাইলে এখন বলেন, ওই যে কয়েকদিন ঘুটু করলেন, সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুটুটা করেছেন? কার সাথে পরামর্শ করছেন? আপনি একা হারকিউলিস হয়ে গেছেন কেন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? কার সাথে আলাপ করছেন? কারোর সাথে আলাপ করে নাই। আপনার হাত জগন্নাথ, নিজে যা ভালো বুঝিছে তাই করেছে। একটা সাক্ষাৎকারে দেখলাম আসিফ নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্ররা উপদেষ্টা বানাইতেছে, সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে, কইতেছে। এখন কেমন লাগে? সচিবেরা কথা শোনে না, পুলিশেরা কথা শোনে না, পাবলিক শোনে না কথা, কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে, ভুয়া ভুয়া স্লোগান দেয়। খুব মজা না? হ্যাঁ, এখন তো এগুলো শুনিচ্ছেন, এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায়, রাস্তার থাপড়াবে। ওই সময়টাতে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে। ওই যখন ঘুটু করে ইচ্ছে সংবিধান সমুন্নত রাখলে 2024-এর লড়াই, বিপ্লবী সহিংসতা সব অবৈধ হয়ে যায়। বৈধ হয় হাসিনার খুন করা, ছাত্রলীগের গুন্ডামি, পুলিশের গুলি, সব বৈধ হয়ে যায়। কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে। এই কাজ করছে আসিফ নজরুল, এই কাজ করছে জাহেদ, এই কাজ করছে বিএনপি, এই কাজ করছে তারেক রহমান, এই কাজ করছে প্রফেসর ইউনূস। নিজে আইনের লোক হইয়া আসিফ নজরুল ওই 3 দিনে ছাত্রদের সাথে বৈশা উপদেষ্টা পরিষদ বানাইতেছে, আর ওই প্রসেসের মধ্যে দিয়ে ওই ছাত্রদেরই মৃত্যু পরোয়ানা লিখতেছে আসিফ নজরুল। এখন অধ্যাদেশ বানায় লেবেন চুজ ধরাই দিতেছে। এই অধ্যাদেশ বালটা করবে। 1975-এ যারা শরদের বডিগার্ডের ফুটা করেছিল তাদের জন্য সংবিধানে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, কাম হয় নাই। 1975-এর ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে তারাই কর্নেল ফারুক, বদরুল হুদাকে, শাহরিয়ারকে তুলে দিছে আওয়ামী লীগের হাতে, যেন ফাঁসি দিতে পারে। আওয়ামী লীগ তাদের জেলে ভরে, রায় হয় নিম্ন আদালতে, আপিল চলতেছিল। খালেদা জিয়ার আমলে খালেদা জিয়া সরকার এদের সবাইকে ছেড়ে দিতে পারতো, আইনসঙ্গত ভাবে ছেড়ে দিতে পারতো, আপিল নিষ্পত্তি করে। কিভাবে জানেন? আসেন একটু বুঝে দেখি। আদালত রায় দিছিল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই। রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই, আইনে নাই, যে পদ্ধতিটা আইনে লেখা নাই, তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলদ হিসাবে থাকে না। এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায়। কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে, আর্টিকেল 31। আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায়, আর্টিকেল 32। এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কার ভাবে বলা যায়, মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না। রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে, আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে, এটা করতে পারে না। আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না, এটা রাষ্ট্রের অবৈধ কাজ, আদালতের অবৈধ কাজ। খালেদা জিয়ার সরকার কিছুই করে নাই, আপিলের কাজ বন্ধ করে রাখিছিল। হাসিনা এসে সামে সবাই ফাঁসি দিয়ে দিচ্ছে। এই হাসিনা পলানোর পরেও প্ল্যান ছিল এইটাই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দিবে জুলাই বিপ্লবীদের আওয়ামী লীগের হাতে। বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য, তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। আমি বেনে বেনে করছি না, আমি প্রমাণ দিতেছি। দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে। আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম, বুঝছেন। আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম 3 বার। এখন দেশে আসছি কষ্ট করে, কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে ভোট দিন। বিএনপি বলে কেউ অবহেলা করবেন না, কেন এখন আওয়ামী লীগ নেই, এটাই বলছি। যেটা আমাদের মাতৃ জন্মের কথা, মা বোনরা বলছে যে আওয়ামী লীগকে ভোট দিও, বিএনপি কে দিও না। কিন্তু এখন বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে, আমাদের আওয়ামী লীগ নাই। তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও, নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবা ভয় থাকে, কিন্তু এখন ভয় নেই আর। এখানে সবাই, এখানে আমাদের মা বাবা, এরা সবাই এদেরকে চিনেন। যদি দূরের মানুষ হতো তাহলে ভয় ছিল, এরা দূরের মানুষ নেই, এখানে আমাদের দেশের মানুষ। কোনো যদি ক্ষতি হয়, কিছু হয়, আপনাদের ওদেরকে ডাকতে পারবেন। আমরা এখানের মানুষ সবাই, এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দেবেন, সবাই ভোটের জন্য যাবেন। কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না, যাবো না, না এটা মনে করবেন না। বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আওয়ামী লীগের হাতে যেতে পারবেন আপনারা। বিএনপি কে চান, কিন্তু অন্য দল দেখবেন, কিন্তু নিজের হাতে নিজে কপালে হাত মারবেন। এখানে বিএনপি ছাড়া কোনো উপায় আমাদের নাই। এখানে হিন্দু বা মুসলিম হোক, সবাই বিএনপি কে চান। আমি বলছি
আমাদের এই এলাকার সবাই এখানে আপনারা বিপদের সময় আপনি এদেরকে পাবেন। এরা এখানে কাছের লোক, এরা দূরের নাই, কেউ খাইয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে, কেন এগুলো আমাদের দেশের লোক। তাই আমি বলছি মা বোনকে, এখানে মহিলা হইয়ে বা পুরুষ হইয়ে ওই বিএনপি কে যাবো না, ওই এই কথা বলিয়েন না, কেন আমরা এখন একটাই দল, বাংলাদেশে একটাই দল আছে, ওইটাই কোনো দল না, এটা নিজেরাই দল করছে, যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে। আমরাই এখন হচ্ছি যে কি সবাই বলো বিএনপি কে চাই, ভোট চাই, ধানের শীষে ভোট দেবে, এটাই আমরা চাই। আমাদের তো ধানের শীষ সবাই, আমি বলছি ধানের শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেবো, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, ধানের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ, আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি থেকে 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন এটাই। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। শুনলেন তো, হইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম, এখন আমরা আওয়ামী লীগই আছি, ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবেন কেন? কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ, আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখেন 10 বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে। শুনেছেন, নিজের কানে তো শুনলেন, আর একটা প্রমাণ দিতেছি, আসেন সে প্রমাণটা দেখি। এই যে সংসদ নির্বাচন হইতেছে, এখানে এমপি কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে, এই গণভোট হবে, বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসেছে, গণভোটে যে সমস্ত জিনিস থাকবে, এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন? আপনি 12টা জিনিস পাবেন, 12টা। কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন। কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি, শুনেন মন দিয়া। আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয়, এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে? সুন্দর কথা না? 2 নাম্বার, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সুন্দর না কথাটা? 3 নাম্বার, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। সুন্দর না? আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো। 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। সুন্দর না? যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সুন্দর কথা না? আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। কি রকম একটা মৌলিক অধিকার হইতেছে, ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে। তার হাসিনা এটা বন্ধ করে দিয়েছিল। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না, ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয়, জেল দিলেও ক্ষমা করে দেয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক ভাবে স্বীকৃত হবে। সব সুন্দর কথা না? 12টা কথা। হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবেন, এই যতগুলো আছে সবগুলো। না ভোট দিলে কিছুই পাবে। কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন, বিএনপি কি বলতেছে, জনগণকে কি বলতেছে, শোনেন, নিজের কানে শোনেন। এখানে আরেকটা ব্যালট হবে হা এবং না। আপনারা একটু গণভোট হয়েছে না, এটা গণভোট হবে হা এবং না। যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা অন্যান্য দল করেন, তাদের জ্ঞাতার্থে সুবিধার্থে আমি জানাচ্ছি, যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে, সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয়, তাহলে এদেশের স্বাধীনতার পরে 72 যে একটা সংবিধান ছিল, শেখ মুজিবুর সাহেব করেছিল, ডক্টর কামালের হাতে লেখা, এই সংবিধান টোটাল ডাউট করে দেবো, মানে মুছে ফেলবো। স্বাধীনতার যে 71 সালে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা 71 সালের কোনো ঘটনায় বাংলাদেশে আর থাকবে না। আপনার হানিয়ার মধ্যে সংস্কার করতে চাইতেছে, যে সংস্কারের জন্য হানাপুর হইতেছে, এর মধ্যে লেখা আছে 71 সালকে বাদ দিয়ে 24-এ যে ইটা হয়েছে, কোন ভোটদান হয়েছে, 71 জায়গাটা নিবে 24 সাল। কেন নিবে? এটা একটা কারণ আছে, জামাত ইসলামের একটা কারণ আছে। জামাত ইসলাম 71 সালে এই দেশের স্বাধীনতা চায় না, এই দেশে বাংলাদেশে স্বাধীন হোক, বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই। যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেয়াল করে শুনেন। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে 24 সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই। যদি হাতের ভোট দেন, হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26 মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোনের ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন, দয়া করে আপনারা না ভোটের জন্য হলো, আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপিটা হয়তো সুদারপন্থী রাজনীতি, আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক, সকল এবার না হোক, সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ, 5 বছর পরে সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে।
আপনারা আপনাদের যারা আওয়ামী লীগ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে, ঠিক আছে? আপনাদের কেন্দ্রে যাইতে হবে, আপনাদের দল রক্ষা করার জন্য, না ভোট দেওয়ার জন্য, হইলে সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য 71কে ফিরিয়ে, মানে 71 যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আছে, এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দিবেন, যারা আওয়ামী লীগ করেন, আপনাদের কেন্দ্রে অবশ্যই যেতে হবে। কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান, যেহেতু এবার আপনাদের নাই কোন নমিনেশনের, আওয়ামী লীগের কোন নির্বাচন প্রার্থী নাই, দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা আওয়ামী লীগ করেন বিএনপির তো আপনারা ভোট আমাদের দিবেনি, ঠিক আছে? যারা বিএনপি করেন তো আমাদের ভোট দিবেনি। না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে, আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য, আওয়ামী লীগ রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে। শুনেছেন? তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আনতেই চায়। তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক। শুনেন, তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক, নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে। যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে, পরের বার ফিরবে। বুঝিস? ওই কমাত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই, আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে। কিরকম জাউরার জাউরা, কিরকম খাইস্টার খাইস্টা, কিরকম ভন্ডের ভন্ড। এটাই আসল প্ল্যান। এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান, আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান। এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে, লিগে রাখতে পারেন। এটা তো আমার কথা না, আপনারা তো বিএনপির লোকদের মুখে শুনলেন, তাই না? আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না, আপনি ভোট দিতেছেন নৌকায়, আপনি ভোট দিতেছেন হাসিনা রে, আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে, আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে, বিএনপি রে না। যারা আওয়ামী লীগের ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকা আর ধানের শীষ দুই সাপেরই একই বিষ। নির্বাচনকে সামনে রেখে জামাতের সুর ধরতে বিএনপির ব্যর্থ চেষ্টা। কোনো উপায় না পেয়ে বিএনপি এখন কি করছে, কি চেষ্টা করছে একটু দেখাবো দর্শক। বর্তমানে বিএনপির পরিচয়টা কি? আওয়ামী লীগের যে পরিচয় ছিল এটা, আওয়ামী লীগকে দেশের মানুষ মনে করতো ভারতের দালাল, বিএনপিকে মনে করে ভারতের দালাল। যার ফলে এখন প্রথম আলোর মাধ্যমে, মানে আরেক দালালের মাধ্যমে কলাম ছাপাচ্ছে যে বিএনপিকে কেন ভারতপন্থী দল বলা যাবে না। বুঝতে পারছেন? বিএনপিকে যে ভারতের দালাল এখন বিজেপির পরিচালকরা বলে। তামিম ইকবাল ভারতের দালাল, তামিম ইকবালকে বিএনপি করে। আর কেমন বিএনপি 3 আগস্ট হাসিনার দরবারে হাজিরা দিয়েছিল, অনেক ঘন্টার পর ঘন্টা মিটিং করেছিল। এরা হচ্ছে এখন বিএনপি। অর্থাৎ জনগণ আওয়ামী লীগকে যা মনে করতো বিএনপি সেটা মনে করে। ইন্টারেস্টিংলি বিএনপি 2 বার ক্ষমতা এসেছিল মূলত ইসলামপন্থী আলেম ওলামাদের সমর্থনে। আলেম ওলামাদের সমর্থন ছাড়া বিএনপির কোনো রেলেভেন্স নেই, কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। তো এই জন্য বিএনপির কাছে আলেম ওলামা সবসময় নিরাপদ ছিল। কিন্তু এখন বিএনপি পরিচয় কি? বিএনপি ইসলাম বিরোধী দল, এরা শরিয়া আইন বিরোধী দল। আলেম ওলামাদের বিএনপি কোনোদিন অতীতে, বিএনপি জন্মের পর থেকে 5 আগস্টের পর ছাড়া কখনো কোনো ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে দেখাতে পারবে না, কিন্তু এখন প্রতিনিয়ত ওয়াজ মাহফিলে বাধা দেয়। কি ওই আওয়ামী লীগ যা বলতো এটা, যে ওয়াজে রাজনীতির কথা বলা যাবে না, কোন খতিবকে বিএনপি কোনোদিন বাধা দিয়েছে? বিএনপি কোন নেতা ইতিহাস ঘেটে আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন না, কিন্তু 5 আগস্টের পর হাজারো এক্সাম্পল আছে। তাহলে হিসাবটা মজার না? একদম পুরোপুরি আওয়ামী লীগের মতো হয়ে গেছে বিএনপি। সেই বিএনপি এখন যেহেতু নির্বাচন আসছে, আর ইসলাম বিরোধী কাউকে জনগণ ভোট দেয় না, শরিয়া আইন বিদ্বেষী কাউকে জনগণ ভোট দেয় না, এটা হাসিনাও জানে। যার ফলে হাসিনাও প্রতিশ্রুতি দিত যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবো না। হাসিনাও কিছু আলেমদের কাজে লাগাতো, হাসিনাও নামাজ পড়তো, তাহাজ্জুদের গল্প প্রচার করতো, অথচ ওই সময় কিন্তু মত, যেটা গণভবন ফতেহ গণভবনের পর তরুণ প্রজন্ম আবিষ্কার করেছে, এবং মাথায় পট্টি দিয়ে বা হিজাব করে চলতো। নির্বাচন আগে কিন্তু নির্বাচন ছাড়া এটা করতো না। এবার ইসলাম বিরোধী কাউকে বাংলাদেশের জনগণ ভোট দেয় না। তা বিএনপির আচার আচরণ, কার্যক্রম, ফিলোসফি, দর্শন পুরোপুরি আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসছে, এখন একটু হুজুর সাজার চেষ্টা করছে, মানে জামাতের মতো ইসলামপন্থী সাজার চেষ্টা করছে, সেটাই দেখাবো দর্শক। বিএনপি যে ইসলাম বিরোধী দল এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগকে যদি আপনি ইসলাম বিরোধী বলেন তাহলে বিএনপিকে ইসলাম বিরোধী বলতে হবে, কারণ আওয়ামী লীগ যা ছিল হুবহু বিএনপি তা। আওয়ামী লীগের সাথে বামপন্থীদের খাতির ছিল, বিএনপির সাথে বামপন্থীদের খাতির। আওয়ামী লীগকে চাইতো ভারত, বিএনপিকে এখন ভারত চায়। হুজুরদের মৌলবাদী বলতো, বিএনপি কোনোদিন হুজুরদের মৌলবাদী বলতো না, কিন্তু এখন বিএনপি হুজুরদের মৌলবাদী বলে। বিএনপি কোনোদিন হুজুরদের রাজাকার বলতো না, এখন বিএনপি হুজুরদের রাজাকার বলে। আর দাড়ি টুপির প্রতি বিএনপি কোনোদিন কোনো বিদ্বেষ ছিল না, এখন দাড়ি টুপি দেখলে জামাত বলে তার উপর হামলা করে। আর হামলা করার পর তখন আবার ওই আওয়ামী লীগ যা বলতো এটা বলে যে আমরা তো দাড়ি টুপির উপর হামলা করিনি, আমরা জামাত শিবিরের উপর হামলা করেছি। যখন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাংলা বাজারে এক বই বিক্রেতা যাচ্ছিল, তাকে জামাত ধরে ধরে মেরেছে। তো দর্শক, এটা হচ্ছে বাস্তবতা, যে বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ যা ছিল হুবহু ওইরকমই হয়ে গেছে বিএনপি, কোনো বাকি নেই। দক্ষিণপন্থীদের উত্থান
এবং উগ্রবাদীদের ঠেকাতে হবে, মৌলবাদীদের ঠেকাতে হবে যে কোনো মূল্যে। এই মৌলবাদীদের বিরুদ্ধে তারেক রহমানের কোনো বক্তব্য 5 আগস্টের আগে দেখাতে পারবেন না। আবার বিএনপি নিজেদের পরিচয় কিভাবে দেয়? আমরা প্রগতিশীল, অসাম্প্রদায়িক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 আগস্টের আগে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এমনকি মির্জা ফখরুল্লাহ, কেউ কখনো তাদের নিজেদেরকে প্রগতিশীল কিংবা অসাম্প্রদায়িক বলেছে কোনো প্রমাণ দেখাতে পারবেন না। আর প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা এগুলো হচ্ছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ ইকুয়াল টু প্রগতিশীলতা, হিন্দুত্ববাদ ইকুয়াল টু অসাম্প্রদায়িকতা। এগুলো হিন্দুত্ববাদী ধান্দাবাজি, যেটা আওয়ামী লীগ এটা নিয়ে রাজনীতি করতো। এখন বিএনপি সেই কথা বলছে যে আমরা প্রগতিশীল। অর্থাৎ যখন ইসলামের বিরুদ্ধে শক্তি হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হয়ে গেল, মানে পুরোপুরি আওয়ামী লীগ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আপনি যদি বিএনপিকে বুঝতে চান তাহলে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থেকে শুরু করে সবকিছু, হুজুরদের গালি দেওয়া থেকে শুরু করে সবকিছুতে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। এই ভারপ্রাপ্ত আওয়ামী লীগ বিএনপি এখন নির্বাচন করে আসছে জামাত সাজার চেষ্টা করছে, ইসলামপন্থী সাজার চেষ্টা করছে। কি ইসলামী মূল্যবোধী রাজনীতি করবে বিএনপি। মোহাম্মদ ইশরাক, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইশরাক। এখন ইশরাক সাহেবের, জনাব ইশরাক মাওলানার দাড়িটাও এখানে বড় দেখাচ্ছে। এটা কি এআই দিয়ে বানানো? আমি সময় টিভি থেকে আপনাদেরকে এই খবরটা বিশ্লেষণ করে শোনাচ্ছি যে ইসলামী মূল্যবোধী রাজনীতি করবে বিএনপি। মাওলানা মোহাম্মদ ইশরাক, ঢাকাইয়া নাকি পুরান ঢাকাইয়া, গোপীবাগী। দর্শক, এখানে এই ইশরাক মাওলানা তো বলেছি বিএনপির সেই শরীয়ত আইন মানি না। মির্জা ফখরুল বলেছে যে বিএনপি ক্ষমতা আসলে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে। কোরআন সুন্নাহ বিরোধী কিছু করবে না, সেটা না, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে। এটা আমরা তাদের অফিসিয়াল পেজে প্রচার করে। তাহলে আপনি চিন্তা করেন, যাদের এতক্ষণ এই দীর্ঘ আলোচনা কেন করলাম, যে বিএনপির পরিচয়, যে বিএনপি যে অরিজিনালি পুরোপুরি আওয়ামী লীগের মধ্যে ইসলাম বিরোধী হয়ে গেছে, কিন্তু নির্বাচনের আগে এখন নিজেদেরকে ইসলামের পক্ষে প্রমাণ করার চেষ্টা করছেন, এটা বোঝানো যাবে। তো কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে, আবার ইসলামী মূল্যবোধের রাজনীতি করবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনি উত্তর দেন পারলে, সাদাবাজি কোন ইসলামী মূল্যবোধে আছে? ইসলামী বিষয় বিএনপি ইসলাম বিরোধী বানিয়ে ফেলে, ইসলামী বিষয়ে চর্চা করা তো দূরের কথা। বেগম খালেদা জিয়ার কবরকে কেন্দ্র করে বিএনপি শিরক এবং বিদআত শুরু করে দিয়েছে। ওর হারামের ছড়াছড়ি, নারীরা যেভাবে কবর জিয়ারত করে, কোথায় পেয়েছেন আপনি যে ভণ্ডামি? এবং কবর জিয়ারত করতে যাওয়ার নামে যে পলিটিক্যাল শো অফ, এসব ফুল ছিটানো থেকে শুরু করে জমজমের পানি ছিটানো, আপনি কোথায় পেয়েছেন এই যে ভণ্ডামি? ইসলাম চর্চা করার যোগ্যতাও রাখে না, তারা বোঝে না। বিএনপি যে অশিক্ষিত মূর্খদের সংগঠন, এটা তাদের কবর জিয়ারত দেখলেই বুঝবে যে ইসলাম চর্চা করার মতো জ্ঞান এদের নাই। যারা খালেদা জিয়া কবর জিয়ারত করতে যায়, সেই রুহুল কবির রিজভির নেতৃত্বে মহিলা দলের নেত্রীরা যে গিয়েছিল, নিরুপর চৌধুরী মনীষ, তখন ধাক্কি করে যে নজির স্থাপন তারা করেছে, এবং ক্যামেরাম্যান বলছে যে হাত তুলেন, হাত তুলছে, আসলে কিচ্ছু করছে না। এটা দোয়া? এই যে ফুল টুল ছিটান আরো যা করেন, মনাজাতে হাত তোলেন, মাঝখানে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র রায়, এটা কিসের দোয়া? এই অশিক্ষিতরা ইসলাম চর্চা করতে পারে না, এরা জানাজার দোয়া বলতে পারে না, সব পলিটিক্যাল। এরা যদি বলে ইসলামী মূল্যবোধের রাজনীতি করবে, হ্যাঁ, জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের রাজনীতি করতেন, কিন্তু এখন বিএনপি ইসলামী মূল্যবোধের রাজনীতি করে না। ইসলামী মূল্যবোধে তো চাঁদাবাজি নাই, ইসলামী মূল্যবোধে হুজুরদের মৌলবাদী বলা নাই, ইসলামী মূল্যবোধে হুজুরদের রাজাকার বলা যায় না বিনা কারণে। বিএনপি যতদিন ইসলামী মূল্যবোধের রাজনীতি করতো, ততদিন হুজুরদের মৌলবাদী, হুজুরদের রাজাকার এগুলো বলতো না। এখন বিএনপির রাজনীতি হচ্ছে পুরোপুরি আগের আওয়ামী লীগ মার্কা রাজনীতি, ভারত মার্কা রাজনীতি। অতএব এখানে ইসলামী মূল্যবোধী রাজনীতি করবে বিএনপি, এটা ইতিহাসের সেরা চাপা। আওয়ামী লীগ এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা। আগামী জাতীয় নির্বাচনের রেজাল্টকে, ক্ষমতায় কে যাবে, এই প্রশ্নটার সমাধান আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেটা। গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগকে নিয়ে দিনরাত সমালোচনা করলেও আওয়ামী লীগের ভোটে আসলে এখানে ফ্যাক্ট তৈরি হবে। আর এটা বিএনপি যেমন বলছে, জামাত ইসলামও বলছে, এনসিপি বলছে, প্রত্যেক দলকে নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে আসা বিভিন্ন বক্তব্য স্পষ্ট প্রমাণিত যে সবাই আওয়ামী লীগের ভোটগুলো চায়। তবে আওয়ামী লীগকে দলেও ফিরেতে চায়, কিন্তু সবকিছুতে প্রত্যেকটা দলের একটা এথিক্স ঠিক আছে। আওয়ামী লীগ করছে কিন্তু কোন রকম অন্যায় করে নাই, কোনো অপরাধী না, কোনো মামলার আসামি না, ভুয়া মামলা দেওয়া হয় নাই, সন্ত্রাসী না, বা এলাকাতে তেমন কোনো মানুষের উপর জোর জবাই অন্যায় এগুলা করছে এরকম না, কিন্তু ভালো মানুষ আওয়ামী লীগ করছে, এই মানুষটা আমাদের দলে আসতেই পারে। এই সিটটা সবাই ডাকছে, জামাত ডাকছে, বলছে না যে আসেন আসেন আমরা সব দায়িত্ব নিব, বিএনপিরও জামাত ডাকছে। তো এই প্রথমবারের মতন প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে খুব শক্ত একটা বয়ান দিয়েছেন আমার খুবই পছন্দের একজন মানুষ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুন রশিদ সাহেব, যিনি আওয়ামী লীগের সময় এমপি ছিলেন, এমনকি সংসদে মোটামুটি অনেক কথা বলতেন, কোরআন সুন্নাহকেও কিছুটা রেফারেন্স করে তিনি বেশিরভাগ সময় কথা বলেন, রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয়। তো তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন, কোনটা? মামলা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হলে থানা ঘেরাও করব। কেন আসলে এই প্রেক্ষাপটটা আসলো? উপরে আমরা যা দেখছি, ভেতরে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ব্যাপক ধরপাকড় চলছে। তো যারা অন্যায়কারী তাদের ধরবে, কিন্তু ধরনের সন্দেহমূলক ওই মামলার 53 নম্বর আসামি, 152 নম্বর আসামি একটা মামলার মধ্যে নিয়ে ঝুলাই দেওয়া, বিস্ফোরক মামলায় দেখাই দেওয়া, জুলাই আগস্টে হত্যা মামলায় ঢুকাই দেওয়া, এই ঘটনাগুলা মামলা বাণিজ্যকারী যারা, তারা কিন্তু অহরহ করছেন। আর এতে হচ্ছে কি, অনেক ভালো মানুষ
তারা বাটে পড়ে যাচ্ছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে, অর্থাৎ মামলা বাণিজ্যের একটা খেলা চলছে। তো এই ইস্যুকে সামনে রেখে আমাদের হারুন ভাই বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং প্রতীক নাই, আওয়ামী লীগ ভোট করছে না, এখন তারা কাকে ভোট দিবে এটা তাদের ব্যাপার, জামাত ইসলামকে দিবে নাকি বিএনপিকে দিবে। কিন্তু কেউ যদি এমপি হারুনকে ভোট দিতে চায় আর যদি জামাত বলে যে আওয়ামী লীগ করে তাকে ধরেন, এরকম দুই একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ ধরেন আওয়ামী লীগের কোন নেতা হারুন ভাইকে সাপোর্ট করতেছে, তো প্রশাসনের কাছে জামাতের কোন নেতা গিয়ে বলছে ভাই এই লোক তো আওয়ামী লীগ করে, নির্বাচনে প্রচার প্রচারণা করতেছে, তারা ধরেন। সম্ভবত এরকম কিছু হয়েছে, এটা হারুন ভাই বলছে যে ওনার কানে আসছে। তো তার বক্তব্য আমি খুব তীব্রভাবে বলছি, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই, এর বাইরে যেন কাউকে হয়রানি না করা হয়। এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয় তাহলে জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করবো। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা আমার মনে হয় যে এই বক্তব্যটা শুনে খুবই খুশি হয়েছেন, কারণ সারা বাংলাদেশে যে ধরপাকড় চলছে আওয়ামী লীগের কমিটিতে ছিল কিন্তু অপরাধী না। এই যে সিলেটের যে বানিয়াচং হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটটা তো জানেন, এই ছেলেটা জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক, সাবেক ছাত্রলীগ নেতা, 2023-এ একটা কমিটিতে তার নাম ছিল। তো যখন পুলিশ গ্রেপ্তার করছে সেই কমিটিতে যাদের নাম আছে সবাই ধরতেছে। মাহাদি খেপছিল, সে তখন ছিল আওয়ামী লীগ, কিন্তু জুলাই অভ্যুত্থান তো সে সমন্বয়ক, সে অভ্যুত্থানের পক্ষে কাজ করছে। এখন কমিটিতে নাম আছে আপনি তার ধরবেন? এরকম একটা ফ্যাক্ট কিন্তু তৈরি হয়েছে। তো এই যে গ্রেপ্তার গুলো হচ্ছে এগুলার কারণে আমার মনে হয় যে হারুন ভাই যে এলাকায় নির্বাচন করছেন, তো নির্বাচনী প্রচার প্রচারণা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা কানেক্ট হয়েছেন। তো সেই বিষয়টাকে সামনে রেখে হারুন ভাই বলছেন এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে, সবাইকে অপরাধ করেছে। আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম, তবু আমাদের নামে নাশকতার মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোন অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যদি মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্যটা কোথায়? আমি ভিডিওর প্রথমে বলছিলাম হারুন ভাই আমার আগে থেকে ভালো লাগে। কেন ভালো লাগে? ন্যায় ভিত্তিক যৌক্তিক কথা বলেন। আওয়ামী লীগের সময় বলছেন, আওয়ামী লীগের সময় তিনি সংসদে অনেক কথা বলতেন। তো থাকে না যে মানুষ আসলে রাজনীতিবিদদের কাছে কি চায়, কোন মানুষ এখন পলিটিক্যাল মানুষ যারা ধান্দায় ঘুরে, তুমি বিএনপির সময় এটা করছো, আমি আওয়ামী লীগের সময় এটা করছি, এই খবর আছে, এই আছে, সে আছে, এগুলো একটা ধান্দাবাজ গ্রুপ আছে। কিন্তু সাধারণ মানুষ চায় কি, এলাকার একটা ভালো মানুষ তারা যখন মামলা দিয়ে ফাঁসানো হয়, প্রতিবাদ করার জন্য হয়তো সাহস করে রাস্তায় নামে, কিন্তু অন্তর থেকে ঘৃণা করে। এরপরে যখন ওই মানুষটা বাটাম দেওয়া হয় তখন পরে সবাই এলাকাতে মিষ্টি বিতরণ করে। এটাই তো বাস্তবতা। সো হারুন ভাই যে ঘোষণা দিয়েছেন এটাকে এক একজন এক এক ভাবে নিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগের ভোটের জন্য সবাই কিন্তু বলছে যে থানায় প্রোটেকশন দিবেন, জামাত বলছে প্রোটেকশন দিবে, জামাতে যোগ দিলে। এখন আওয়ামী লীগ নিয়ে সবাই চাচ্ছে, কারণ ক্ষমতায় যাইতে আওয়ামী লীগের ভোটটা এখানে ফ্যাক্ট, অন্য কিছুই না। দেখা যায় কি হয়। ভালো থাকুন। এনসিপির আর নিজের মতন করে দাঁড়ানো সেই লড়াইয়ের সেই জায়গাটা কিন্তু লস করবে। তো তরুণদের কাছে প্রত্যাশা হলো মানুষের এই যে তারা যাতে সঠিক সত্য কথাটা বলে, কিন্তু এখন তারা কিন্তু বন্দী হয়ে গেল। কার কাছে বন্দী হয়ে গেল? এমন একটা শক্তি, যে শক্তির হলো বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে যাদের বিতর্ক আছে। 270টি আসলে এনসিপি কে জামাতের হয়ে ভোট চাইতে হবে, দ্যাট ইজ দ্য কন্ডিশন। তার মানে তারা স্বাধীনতা বিরোধীদের হয়ে ভোট চাবে, নারী ধর্ষণকারীদের পক্ষ হয়ে ভোট চাবে, বুদ্ধিজীবী হত্যা যারা করেছে তাদের পক্ষ হয়ে ভোট। জুলাইয়ের সাথে এত বড় বেমানি আর কোন শক্তির করার সুযোগও ছিল না, সাহসও ছিল না। একটা আশরাফ কায়সার কথাটা বলছে খুব বেশ কঠিন ভাবে, আমি নিজেও এত কঠিন ভাবে বলতে পারি না, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে। সত্যি তো তাই। কারণ এখন যদিও আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি, বোঝা যাচ্ছে 30-35টা আসন পাবে, তাও সেই জোটে কিন্তু এনসিপির অবস্থানটা তৃতীয়। প্রথম জামাত 190টা, তারপরে ইসলামী আন্দোলন 40টা, তারপরে এনসিপি 30টা। তার মানে ওইটা হচ্ছে ইসলামী জামাত এবং ইসলামী আন্দোলন জোট, সেই জোটের তৃতীয় অবস্থানে এনসিপি। এইটা একটু কষ্ট লাগে, মানে কষ্ট লাগে এই কারণে হয়তো আসন কিছু পাবে, কিন্তু যেটা হলো এনসিপির আর নিজের মতন করে দাঁড়ানো, মানে সেই লড়াইয়ের যে তরুণদের আকাঙ্ক্ষাটা প্রতিনিধিত্ব করতো তারা, সেই জায়গাটা কিন্তু লস করলো। এটা যতই বলেন না কেন, এটা বিএনপির মধ্যে আসলেও তাই, বিএনপি যেহেতু বড় দল তাদের অবস্থানটা থাকতো সেকেন্ড হয়তো, কিন্তু এখন কিন্তু জামাতের মতন দলের জোটে তাদের অবস্থান হয়ে গেল কিন্তু তৃতীয়। তাহলে সেই অর্থে বিএনপির সাথে থাকলে অন্তত দ্বিতীয় অবস্থানে থাকতে পারত, এখন তাদের তৃতীয় অবস্থানে যে থাকতে হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে জামাত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এইটা বলতে পারবে না। তাদেরকে জুলাইয়ের কথা শুধু বলতে হবে। জুলাইয়ের কথা বলে তাদেরকে কি করতে হবে? জামাত যেভাবে বিএনপিকে সমালোচনা করে যে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তারা সংস্কার মানে না, বিচার মানে না, ওই একই কথাগুলি বলতে হবে। কারণ তাদের যে অন্তত ধরলাম যে 100টা বা 200টা নির্বাচনী এলাকায় তো এনসিপির কিছু লোকজন আছে, তো সেই জায়গায় তারা কি করবে? তারা জামাতের পক্ষে প্রচার চালাইতে হবে নিয়ম অনুযায়ী, জোটের স্বার্থে। তো সেখানে তারা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবে না, তরুণরা কিছু বলতে পারবে না। এমনিতে দেখেন এই হাসনাত আব্দুল্লাহ, তারপর নাসির পাটোয়ারি, সার্জিস আলম, ওদেরকে মনে হয় যে ওরা যে কোনো বিষয়ে কথা বলতে পারে, মুক্ত। মানে এটাই মানুষ কিন্তু পছন্দ করে। যেমন আমি যদি শুধু একটা লাইনে কথা বলি, আমি যদি বিএনপির সমালোচনা
না করি, শুধু প্রশংসা করতে থাকি, এটা কিন্তু মানুষ পছন্দ করবে না। জামাতের শুধু আমি নিন্দা করবো কিন্তু ভালো কাজের প্রশংসা করবো না, এটা কিন্তু মানুষ এক্সপেক্ট করে না। মানুষ চায় যে আমি সত্য কথাটা বলি। তো তরুণদের কাছে প্রত্যাশা হলো মানুষের এই যে তারা যাতে সঠিক সত্য কথাটা বলে। কিন্তু এখন তারা কিন্তু বন্দী হয়ে গেল। কার কাছে বন্দী হয়ে গেল? এমন একটা শক্তি, যে শক্তির হলো বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে যাদের বিতর্ক আছে, বাংলাদেশের জন্ম যারা চায়নি, তার জন্মের বিরোধিতা করছে, সেরকম একটা দলের সঙ্গে তারা এখন জোট করলো। জোট করে তাদেরকে এখন অন্য কথা বলতে হবে, কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে কথা তারা এখন আর মানে নিয়ম অনুযায়ী বলতে পারবে না। নাহিদ ইসলাম সে বলছে যে এটা আদর্শিক জোট না, এটা হচ্ছে শুধু আসন সমঝোতা, তার মানে আসন পাওয়ার জন্যই। কিন্তু নির্বাচনের মাটিতে কিছু কথা বলতে হয়। ভোটারদের কাছে কি বলবে? একটা হলো যে তারা 30টা আসনের বাইরে, যেমন 30টা আসনে জামাত তাদেরকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করবে, বাকি 270টা আসনে তাদেরকে জামাত ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে। তাহলে জামাত ইসলামের পক্ষে বলতে গেলে তাহলে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে এই বিতর্কটা আনা যাবে না। কিন্তু এতদিন কিন্তু তারা মুক্তভাবে বলেছে, এমনকি যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা জাতীয় সঙ্গীত গাওয়া যখন কি তারা প্রতিবাদ করলো, তখনই কিন্তু এনসিপি এটা রিভোল্ট করলো, বলেছে না আমরা স্বাধীনতার যে জাতীয় সঙ্গীত গান গাওয়ার এটা কেন বিরোধিতা করলো জামাত ইসলাম। সেদিন কিন্তু তারা ক্ষুব্ধ ছিল। এছাড়াও নানা সময় তারা কিন্তু কথা বলেছে সংস্কারের ব্যাপারে, বলেছে তারা মুখোশধারী, তারা আসলে সংস্কার চায় না, এই সমস্ত কথাবার্তা বলছে। দেখ এইসব কথা নাই বললাম, কিন্তু মৌলিক যে বিষয়টা যেটা বিএনপি এখন উচ্চারণ করতেছে, সেই কথাটা কিন্তু এখন তারা বলতে পারবে না। তাহলে প্রতিবাদী তরুণ যারা নতুন একটা স্বপ্ন দেখালো, তারা আজকে ভাষা হারায় ফেললো, মুখ বন্ধ রাখলো। এটা কি প্রত্যাশিত? প্রশ্ন থাকলো। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।